রেজিয়া সুলতানার কণ্ঠ শোনা যাচ্ছে। উনি শাহাদের নাম ধরে ডেকে ডেকে এদিকেই আসছেন। শাহাদ গার্ডগুলোকে ইশারা দিয়ে চলে যেতে বলল। গার্ডগুলো লোকটার মুখ ঢেকে নিয়ে চলে গেল আন্ডারগ্রাউন্ডের দিকে। রেজিয়া সুলতানা সাথে আশফাক খান আর আব্দুল গাফফার খানকেও দেখা গেল। সবাই চিন্তিত ভঙ্গিতে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। বাড়ির এই দিকে হলুদের স্টেজ হওয়ার দূর থেকে এই দিকটা দেখা যায় না। হলুদের স্টেজের পেছনের দিক দিয়ে এদিকে আসতে হয়। রেজিয়া সুলতানা শাহাদকে দেখতে পেয়ে দৌড়ে আসলেন। ভয়ার্ত চোখে তাকে প্রশ্ন করলেন, কি করেছে তোকে? রক্ত কেন? কোথায় গুলি লেগেছে? শাহাদ কপাল থেকে রুমালটা সরিয়ে দেখিয়ে হাসি মুখে বলল, কপালটা একটু কেটেছে মা, গুলি লাগেনি। রেজিয়া সুলতানার চোখ টলমল করছে। গলাগলির শব্দ শুনে এখানে আসার পথে শাহাদের ক্ষতি হয়েছে এমন কুচিন্তা মাথায় এসেছে শুধু। এখন নিজ চোখে শাহাদকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে তিনি দম ফেললেন। শাহাদের হাসি দেখে শাহাদের গালে একটা আস্তে করে চড় মেরে বললেন, হাসছিস কেন? এইভাবে এই নীরব জায়গায় আসতে কে বলেছে? এই দিকটায় মানুষ কম দেখিসনি? মায়ের চর আর বকুনি খেয়ে শাহাদের হাসি আরো দৃঢ় হলো। আশফাক খান ধমকে বললেন, হাসি বন্ধ করো। তোমাকে আমি অনেকবার বলেছি সাবধানে থাকতে। এখন থেকে তুমি গার্ড ছাড়া কোথাও যাবে না। আব্দুল গাফফার বিরক্ত হয়ে বললেন, তোরা দুজন বাবা মা মিলে আহত ছেলেটাকে বকছিস কেন? আশফাক খান বাবার কথায় থেমে গেলেন। প্রশ্ন করলেন, হামলাকারী কোথায়? ওকে আউট হাউসে আটকে রাখা হয়েছে বাবা। চিনতে পেরেছিস? না। রেজিয়া সুলতানা ভালো করে শাহাদের ক্ষত পরিষ্কার করে বললেন, ঘরে চল, তোর ট্রিটমেন্ট নিতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করেছে। রেজিয়া সুলতানা চোখ কপালে তুলে বললেন, এই অবস্থায় তুই গায়ে হলুদ করবি? অনেকে আমাকে হলুদ দেয়নি। একবার যেহেতু বিয়ে করেছে তাদেরকে হলুদ দেওয়া থেকে বঞ্চিত করা উচিত হবে না। রেজিয়া সুলতানা বিস্মিত চোখে তাকালেন ছেলের দিকে। আশফাক খান ছেলের এমন খামখেলিয়েপনা দেখে বেশ বিরক্ত হলেন। খুশি হলেন আব্দুল গাফফার খান। নাতির কাঁধে চাপড়ে নাতিকে এই বিষয়ে পূর্ণ সাপোর্ট দিলেন তিনি। দাদার সাপোর্ট। শাহাদ তার হতভম্ব বাবা মায়ের দিকে তাকে চমৎকার করে হাসল। কুহুদের বাড়িতে বেশ জমজমাট ভাব। রাতের অন্ধকারে কুহুদের বাড়িটা লাল নীল লাইটের আলোয় ঝলমল করছে। বাড়ির ভেতর মেহমানদের আনাগোনা মুখরিত। মোয়াজ্জেম হোসেন তার ঘরের সোফায় বসে চিন্তিত মুখে ফোন কানে ধরে কথা বলছেন। তার সামনে বসে আছেন শিরিনা বেগম। কিছুক্ষণ পর ফোন কান থেকে নামিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মোয়াজ্জেম হোসেন বললেন, আশফাক বলল তেমন কিছু হয়নি, শাহাদ আহত হয়েছে শুধু। গুলি লেগেছে শাহাদাতের? না, গুলি লাগেনি। শিরিনা বেগম চিন্তিত মুখে তাকালেন স্বামীর দিকে। প্রশ্ন করলেন, মেয়েটাকে এসবের মাঝে না জড়ালে হতো না? ও তো এমনিতেই রাজনীতি পছন্দ করে না, তোমার কথায় বিয়ে করতে রাজি হয়েছে। আশফাক আমার বন্ধু, ওর ছেলে আমার দেখা অন্য সব ছেলের থেকে দায়িত্বশীল। নিজের প্রাণ দিয়ে হলেও আমার মেয়েকে রক্ষা করবে। অন্য পরিবারে বিয়ে দিলে যে মেয়ের ওখানে অযত্ন হবে না তা কিভাবে নিশ্চিত হচ্ছ? এখানে আমার মেয়ের অযত্ন হবে না, একমাত্র মেয়েকে আমি জেনে বুঝেই বিয়ে দিচ্ছি। মেয়েটা এসব সহ্য করতে পারবে তো? জীবনে এসব দেখিনি। বিয়ের আগের দিন হবু স্বামীর এমন খবর সহ্য করতে পারবে? ওকে জানা মানে এসব বিয়ে বাড়ির কোনো লোকই যেন না জানে। যদি লোক মুখে জেনেও যায় তবে গুজব বলে উড়িয়ে দেবে। শিরিনা বেগম চিন্তিত মুখে মাথা নাড়লেন। এই ঘরের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কুহু সব শুনল। সব কিছু পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের ঘরে যেতে লাগলো। মাঝ সিঁড়িতে আসতেই তার মেঝো খালার সাথে দেখা হলো। তিনি পায়েস বানানোর জন্য চাল ডালাই করে নিয়ে নিচে যাচ্ছিলেন। কুহুকে আটকে বলল, কি রে, মুখটা শুকিয়ে আছে কেন? খাসনি? কুহু উত্তর দিল না। মেজো খালা আবার বললেন, ঘরে যা, আমি তোর জন্য পরোটা মাংস পাঠাচ্ছি।
কুহু ঘরে আসলো। তার ঘরের বিছানায় তনয়া সহ তার সব কাজিনরা শুয়ে বসে যার মতো আড্ডা দিচ্ছে। ঘরের এদিকে ওদিকে ফুল সহ শাড়ি গহনা ছড়ানো ছিটানো। কুহু সার্চ থেকে মোবাইলটা নিয়ে বারান্দায় চলে এলো। বারান্দায় দরজা লক করে দিয়ে কল করলো সাহাদকে। দুবার রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো ভারী পুরুষালী কণ্ঠ। কুহু, গম্ভীর রসকসহীন কণ্ঠ, অথচ কত দরদ দিয়ে কুহু নামটা উচ্চারণ করলো। এমন ডাকে কুহুর সারা অঙ্গ হালকা কাঁপুনি দিয়ে উঠল। সে সরাসরি জিজ্ঞেস করলো, আপনাকে নাকি গুলি করা হয়েছে? ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। কিছুক্ষণ পর হালকা হাসি ভেসে আসলো। জিজ্ঞেস করলো, কে বলেছে? আমি শুনেছি। মানুষ গুজব ছড়াচ্ছে। আমি শুনেছি আপনি আহত হয়েছেন, এটাও গুজব? না, এটা গুজব না। ডেকোরেশনের একটা পিলার লোহার সাথে লেগে কপাল লেগে কেটে গেছে, এই আর কি। মিথ্যা বলছেন। পুরুষালী কণ্ঠের হাসি ভেসে আসলো। হু হু করে হাসছে, যেন কুহু খুব মজার কিছু বলেছে। চাপা অভিমানে কুহুর চোখে পানি এলো এলো ভাব। হাসি থামিয়ে ওপাশ থেকে বলল, আপনার কি চিন্তা হচ্ছে কুহু? চিন্তা করবেন না, সত্যি বলছে, আমাকে কেউ গুলি করেনি। সাহাদের সরল কণ্ঠে বলা কথাটা কুহুর বিশ্বাস হলো। তার চিন্তা দূর হয়ে মুখটা উজ্জ্বল হলো। জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? ভালো, তবে বিয়ের দিন ভালো থাকবো কিনা বলা যাচ্ছে না। শরীর খারাপ থাকলে বিয়ে করতে আসবো না, আমার বদলে অন্য কাউকে পাঠাবো প্রক্সি হিসেবে। কুহু চিৎকার করে বলল, কি? আবার হাসির শব্দ শোনা গেল। হাসি থামিয়ে বলল, আই ওয়াজ কিডিং কুহু, আমি আসবো। এখন তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। গুড নাইট। কলটা কেটে গেল। কুহুর মুখ জুড়ে এক অভিমান মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল। সাহাদের উপর রাগও হচ্ছে, আবার অন্যরকম এক অনুভূতির শরীর মন আনন্দিতও হচ্ছে। সাহাদ কল কেটে জানালার কাছ থেকে সরে এলো। ফোনটা পকেটে রেখে ঘরের মাঝখানে রাখা চেয়ারটায় বসলো। তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে রাখা হয়েছে আসিফকে। তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। সাহাদ আর আসিফকে ঘিরে অনেকজন গার্ড আর দলের ছেলেরা দাঁড়িয়ে আছে। আসিফকে জিজ্ঞাসাবাদ করছিল সাহাদ। কুহুর কল আসায় তাকে বিরতি দিতে হয়েছে। সাহাদ চেয়ারে আরাম করে বসলো। তার কপালে সাদা ব্যান্ডেজ পেঁচানো। ক্ষতের জায়গাটায় ব্যান্ডেজটা কিছুটা লাল হয়ে আছে। সাহাদ আসিফকে প্রশ্ন করলো, তো নাইমুর তোমাকে পাঠিয়েছে আমাকে মারতে? আসিফ মাথা নাড়ল। সাহাদ প্রশ্ন করলো, নাইমুরকে কাজের আদেশ কে দিয়েছে? আমি জানি না। আসিফের উত্তরে তমাল গর্জে উঠল। তেরে এসে বলল, এই কুত্তার বাচ্চা, সত্যি করে বল, নয়তো তোকে পুঁতে দেব। সাহাদ তমালকে থামিয়ে বলল, তমাল থাম, ওকে আঘাত করবে না। তুমি আমাকে সব বলো, আমি তোমাকে ছেড়ে দেবো। আমি ছাড়া পেতে চাই না, আমি মেরে ফেলুন। উপস্থিত সবাই বিস্মিত হলো। সাহাদের ভ্রু কুঁচকে এলো। প্রশ্ন করলো, কেন? এখান থেকে বেঁচে ফিরলে নাইমুর আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে। এর চেয়ে ভালো আমাকে শুধু মেরে ফেলুন। সাহাতে কিছুক্ষণ আসিফের দিকে তাকিয়ে থাকলো। তারপর আসিফের দিকে ঝুঁকে আসিফের কাঁধে হাত রেখে বলল, আমাকে সব খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। আসিফ হঠাৎ ভেঙে পড়ল। চোখের পানি ছেড়ে দিয়ে ভেজা গলায় বলল, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আপনিও না। আমি চাঁদাবাজি, ছিনতাইকারী, ইলেকশনের সময় টাকা খেয়ে দুই দলের মধ্যে ক্যাচের লাগাই, মাঝে মাঝে দু একজনকে গুলি করে দাঙ্গা সৃষ্টি করি। নাইমুরের সাথেও কয়েকটা কাজ করেছি। একসময় ভালোবেসে বিয়ে করলাম, সন্তানের বাবা হলাম। তখন বউ বাচ্চার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম এই রাস্তা থেকে সরে আসব। আস্তে আস্তে নাইমুরের সাথে দূরত্ব বাড়ালাম, কিন্তু নাইমুর আমাকে শেষ একটা কাজ করার জন্য বলে ডাকলো, অনেক টাকার কাজ। বউ বাচ্চাকে ভালো রাখার জন্য লোভে পড়ে গেলাম। যখন শুনলাম এই কাজ, তখন আমি বুঝে গিয়েছিলাম এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না, আর বেঁচে ফিরলেও নাইমুর আমাকে বাঁচতে দেবে না। তাহলে তুমি নাইমুরকে না করে দিতে পারতে যে তুমি কাজ করবে না? না করার সুযোগ নেই। নাইমুর কাউকে কাজ অফার করেছে মানে তা না হয় গ্রহণ করো, নয়তো আজ না হয় কাল লাশ হও। কাজ করার পর থেকে আমি আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ করিনি, যাতে নাইমুর আমার বউ বাচ্চাকে ছাড় দেয়। যেহেতু আমি এই রাস্তা ছেড়ে দিতে চাই, তাই সে প্রমাণ রাখবে না। প্রমাণ না রাখার জন্য আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে। আসিফ কান্নায় ভেঙে পড়ল। সাহাদ চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। নাকের ডগা তর্জনী দিয়ে ঘষতে ঘষতে আসিফের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল।
তোমাল একবার শাহাদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। শাহাদের এভাবে শান্ত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার অস্বস্তি লাগে। মনে হয় শাহাদ যেন ভেতরের সব পড়ে ফেলেছে। তবে অপর ব্যক্তি অস্বস্তিতে মরে গেলেও শাহাদের কিছু যায় আসে না, সে তাকিয়ে থাকবে। এভাবে তাকিয়ে থাকার দায়িত্ব নিয়েই যেন সে জন্মেছে। শাহাদ উঠে দাঁড়ালো চেয়ার থেকে, একজনকে উদ্দেশ্য করে বলল, ওর হাত খুলে দে। তারপর আসিফকে বলল, আমার কয়েকটা লোককে দিচ্ছি তোমার সাথে, গিয়ে বউ বাচ্চা নিয়ে এসো। কাল আমার বিয়ে, এনজয় করো পরিবার নিয়ে। আসিফ বলল, আমাকে সাহায্য করার কারণ কি? দুনিয়ায় কোনো কিছু ফ্রি না, আমি তোমাকে সাহায্য করছি, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে। দ্যাটস ইট। তোমাল এগিয়ে এসে বলল, ভাই ওকে ছেড়ে দিলে যদি বিশ্বাসঘাতকতা করে? করবে না, ও এতদিন নাইমুরের তলে থেকেছে। বিশ্বাসঘাতকদের নাইমুর কি শাস্তি দেয় তা তুমি জানো আসিফ, তাই না? এরকম শাস্তি আমিও দিতে পারবো। আসিফ কিছু বলল না, সে তাকিয়ে রইল। শাহাদ আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে গেল। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে দেখা হলো রাহাদের সাথে। সে ফোনে কথা বলছিল। শাহাদকে ইশারায় থামতে বলে ফোনে কথা বলা শেষ করলো। ফোন পকেটে রেখে জিজ্ঞেস করলো, কিছু বের করতে পারলে? পেরেছে। গুড। বাবা কল দিয়েছিল, বাবারও একই মত, বিরোধী দলের কেউই তোমার উপর হামলা করেছে। শাহাদ সম্মতি দিয়ে মাথা নাড়ল, জিজ্ঞেস করলো, আঙ্কেল আন্টি কখন আসবেন? বিরোধী দলের কেউই তোমার উপর হামলা করিয়েছে, আর আধা ঘন্টার মাঝেই চলে আসবেন। বাবার একটা সেমিনার যোগ দেওয়া দেরি হয়ে গেছে, চল যাই, শ্বশুর আব্বা আমাদের ডেকেছেন। রাহাত আর শাহাদ আশফাক খানের স্টাডিতে ঢুকলো। সেখানে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত, সবাই সোফায় বসে আলোচনায় ব্যস্ত। শাহাদ আর রাহাত এক পাশে হাত সামনে এনে বিনিময়ের সাথে দাঁড়ালো। একজন বয়স্ক নেতা শাহাদকে জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে পুলিশে দিচ্ছ না কেন? শাহাদের উত্তর, ছোটখাটো ব্যাপারে পুলিশ জড়াতে চায় না। আশফাক খান খেকিয়ে উঠলেন, এইটা ছোটখাটো ব্যাপার। এমপির বাড়িতে ঢুকে তার ছেলের উপর গুলি চালানো হয়েছে, এটা ছোটখাটো ব্যাপার? বাবা শান্ত হন, থানা পুলিশ করলে ব্যাপারটা আরো ছড়াবে, ঝামেলা বাড়বে। সামনে নির্বাচন, এখন থানা পুলিশে না জানানোই ভালো। ঘটনাস্থলে কেউ ছিল না, কেউ ছবি বা ভিডিও করেনি, তাই আমরা এটাকে গুজব বলে চালিয়ে দেব। তারপরেও যদি মানুষ বিশ্বাস করে তাহলে ভালো, আমরা তাদের সহানুভূতি পাবো। কয়েকজন সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। একজন মধ্যবয়স্ক নেতা জিজ্ঞেস করলেন, তাহলে এই হামলাকারী কি করবে? ওকে আমার উপর ছেড়ে দিন, আমি সামলাবো। আজ কুহুর বিয়ে। সকালে উঠে পুরো বাড়িতে সরগম অবস্থা। শিরিনা বেগম সহ কুহুর খালা ফুপুরাও রান্নাঘরের কাজ সামলাতে ব্যস্ত। একের পর এক রান্না চাপানো হচ্ছে, সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে। চা বানানোর যেন ফুসরত নেই। চায়ের কাপে চামচের নড়াচড়াতে টুংটাং শব্দ যেন থামছেই না। শিরিনা বেগম ঘড়ি দেখলেন, সকাল 8টার উপর বাজে। উনি রান্নাঘর থেকে বের হয়ে আশেপাশে জিয়াদকে খুঁজলেন। জিয়াদ কয়েকটা পিচ্চি কাজিনকে নিয়ে খেলছিল। শিরিনা বেগম ডেকে বললেন কুহুকে ঘুম থেকে তুলতে। জিয়াদ ধূপধাপ সিঁড়ি পেরিয়ে কুহুর দরজার সামনে উপস্থিত হলো। দরজায় জোরে শব্দ করে বলল, ভোর হলো, দোর খোলো, হুকুমনে ওঠো রে, আজ তুমি বিয়ে করে তাড়াতাড়ি বিদায় হও রে। কুহুর দরজার আওয়াজ শুনে চোখ পিটপিট করে তাকালো। কানে আসলো জিয়াদের বলা ছড়াটা। জিয়াদ লাগাতার আওয়াজ করছে আর ছড়া কাটছে। কুহু বিরক্ত মুখে উঠে বসলো। একবার মাথা চুলকে চুল থেকে ক্লিপটা খুলে দরজার দিকে ছুঁড়ে দিল। ঠাস করে শব্দ হলো। জিয়াদ কান পেতে শব্দ শুনে নিশ্চিন্ত হলো কুহু উঠেছে। সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। কুহু কিছুক্ষণ ঘুম ঘুম চোখে বসে রইল। চোখ তুলে তাকিয়ে দেখলো তনায়া বিছানার কিনারে শুয়ে হা করে ঘুমিয়ে আছে। গত রাতে তনায়া সহ কুহুর 3 কাজিন তার বিছানা দখল করেছে। বাধ্য হয়ে কুহু তার আরেক কাজিনকে নিয়ে নিচে বিছানা করে শুয়েছে। কুহু উঠে হেলে দুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। গত রাতে শাড়ি পাল্টে গেঞ্জি আর প্লাজো পরে শুয়েছিল। এখন আবার গত রাতের শাড়িটা কোনো মতে পেঁচিয়ে নিচে নামলো। কুহুর ফুপু কুহুকে দেখে চমকে গিয়ে বলল, এই ব্যাককল, এরকম কুচকানো শাড়ি পরে নিচে এসেছিস কেন? নিচে কত বাহিরের পুরুষ এসেছে, দেখিস না? যা উপরে যা। কুহু তার ফুপুর কথা কানে নিল না। চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে বলল, ক্ষুধা লেগেছে ফুপু,
চা আর পরোটা দাও। চা খাবি না? চা খেলে ঠোঁট কালো দেখাবে। ফলের রস দিচ্ছি, খা। কুহুর ফুপু ফলের রস বানাতে অন্যদিকে গেল। ট্রে হাতে কাজের মহিলাকে চা পরোটা নিয়ে ড্রয়িং রুমে যেতে দেখে কুহু উঠে দাঁড়ালো। ট্রে থেকে 1 কাপ চা আর পরোটা নিয়ে চুমুক দিতে দিতে সিঁড়ির দিকে হাঁটা দিল। কাজের মেয়েটা চিৎকার করে কুহুর কর্মকাণ্ড ফুপুকে জানালো। ফুপু ছুটে এসে হাই হাই করে উঠল কুহুকে চা খেতে দেখে। কুহু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চায়ে পরোটা ডুবিয়ে কামড় দিয়ে চাবাতে চাবাতে তার ফুপুকে বলল, ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, কালো দেখাবে না। ঘরে এসে কুহু ফ্লোরে পাতা বিছানায় বসে আরাম করে চা পরোটা খেলো। খাওয়া দাওয়া শেষ করে শাহাদের আইডিতে ঢুকলো। হলুদের প্রোগ্রামের ছবি আপলোড হয়েছে। কুহু প্রতিটা ছবি জুম করে দেখলো। হেসে হেসে মেয়েদের সাথে ছবি তুলতে দেখে কুহুর মুখ ভাঙল। নির্লজ্জ মেয়েগুলোকে মনে মনে গালি দিল। শাহাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপরও বেহেয়া মেয়েগুলো তাকে ছাড় দিচ্ছে না। শাহাদের আরও কয়েকটা ছবি জুম করে দেখলো। কি হ্যান্ডসামি না লাগছে শাহাদকে। সব সময় কেমন জানি মিকুল হয়ে থাকে। কোনো উত্তেজনা নেই, অস্থিরতা নেই, সব কাজেই একদম শান্ত। চোখের দৃষ্টি যেন আরও শান্ত। একবার তাকালে মনে হয় গভীর সমুদ্রে ডুবে যাবে। কুহু আরও জুম করলো। লাজুক হেসে নুয়ে পড়ল। এই তো আর কয়েক ঘন্টা, এরপরই অপছন্দের পেশা রাজনীতি করা এই ছেলেটার সাথে ওর বিয়ে। বরযাত্রী এলো সন্ধ্যার পর। কুহুদের ছোট দোতলা বাড়িটার সামনের রাস্তায় 10 থেকে 12টা গাড়ি লাইন করে থামলো। গাড়িগুলোর মাঝখানে তাজা ফুল দিয়ে সাজানো একটা সাদা প্রাইভেট কার। কারটা এসে গেট বরাবর থামলো। সামনের গাড়ি থেকে কয়েকজন গার্ড নেমে এসে কারটা ঘিরে দাঁড়ালো। কুহুর সাথে থাকা তনয়া আর তার কাজিনরা দৌড়ে এলো বারান্দায়। উকি ঝুঁকি মেরে দেখে সবাই আস্তে আস্তে ঘর ছেড়ে বেরিয়ে গেল গেট ধরতে। কুহু তনয়াকে ডেকে বলল ওর সাথে থাকতে, কিন্তু তনয়া এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু থম মেরে বিছানায় কিছুক্ষণ বসে রইল। বারান্দার দরজাটা খোলা, সেই দরজা দিয়ে নিজের কোলাহল ভেসে আসছে। কুহুর পরনে 8 পর করে পরানো লাল বেনারসি, গা ভর্তি গহনা, চুলে খোপা করে টকটকে গোলাপ দেওয়া, মাথা দিয়ে দেওয়া হয়েছে ভারী কাজের ওড়না। কুহু 2 হাতে শাড়ি ধরে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে হেঁটে বারান্দার দরজায় আসলো। দরজার কিনারে দাঁড়িয়ে উকি মেরে গেটের কাছে দেখার চেষ্টা করলো। গেটের কাছে অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে দেখলো। কুহু বারান্দার লাইটটা অফ করে দিল। বারান্দায় এসে বারান্দার দরজাটা চাপিয়ে দিল যেন ঘরের ভেতরের আলো বারান্দায় এসে তাকে দেখা না যায়। বারান্দায় এসে পিলারের আড়ালে দাঁড়িয়ে উকি দিল। শাহাদকে দেখতে পেল। গেটের ভেতরে একটা লাল ফিতার সামনে দাঁড়ানো। ফিতার ওপর পাশে দাঁড়ানো ছেলে মেয়েদের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। তার পরনে ক্রিম কালারের শেরওয়ানির সাথে গোল্ডেন সুতার কাজ। কপালের এক পাশে একটা সাদা ব্যান্ডেজ, আর চোখে মুখে সেই চিরচেনা শান্ত ভাব। বরবেশী শাহাদকে দেখে যতটা খুশি হয়েছিল, সাদা ব্যান্ডেজ দেখে মনটা তার চেয়ে বেশি বিষাদে ছেয়ে গেল। কুহু নিজ থেকে বরপক্ষ আর কনেপক্ষের কথাকথিত শুনতে পেল, তবে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। কুহু আর একটু ভালো করে দেখার জন্য পিলার থেকে সরে বারান্দার গ্রিল ধরে আগ্রহী চোখে তাকালো। তনয়া জোর গলায় বলল, ঠিক আছে, 30,000 দিলে গেট ছাড়বো, এর থেকে কম দিলে হবে না। জিহাদ হাতে কিল দিয়ে বলল, ইয়েস, এটা না মানলে বউ দেব না। রাফা এরপর পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, মামার বাড়ির আবদার। আমরা এত কষ্ট করে গাড়ি তেল পুড়িয়ে বউ নিতে এসেছি, আমরা কেন টাকা দিব? টাকা তো দিবেন আপনারা। আর না মানলে অসুবিধা নেই, নিজেরাই বউ নিয়ে দিয়ে আসুন আমাদের বাড়িতে। কনেপক্ষ আর বরপক্ষের বাক বিতণ্ডতা চলতে লাগলো। শাহাদ পাশ ফিরে পাশে দাঁড়ানো রাহাতের দিকে তাকালো। রাহাত ঠোঁট কামড়াচ্ছে। সে চাইলেও এখানে কিছু বলতে পারবে না। সাথে আনিশা আসেনি, কিন্তু আনিশার কানে খবর তোলার মানুষের অভাব নেই। এই মেয়েদের দলের সাথে কথা বলে কোনো গড়বড় করে ফেললে আনিশা জানতে পারবে।
পরে শাস্তি হিসেবে তাকে জামা কাপড় পরতে দিবে না। শ্বশুর বাড়িতে জামা কাপড় ছাড়া ঘোরা অসম্ভব। শাহাদের তাকানো দেখে রাহাত চোখের ইশারায় বুঝালো, খুব বিয়ে করার শখ, এবার বুঝো ঠেলা। শাহাদ রাহাদের কাছ থেকে সাহায্য না পেয়ে হতাশ চোখে সামনে তাকালো। এভাবে চলতে থাকলে তো রাত পোহাবে, তারপরও বউ নিয়ে আর যেতে পারবে না। সে তো 50,000 দিতেই রাজি ছিল, কিন্তু রাফা আর অন্যরা এমনভাবে তর্ক শুরু করলো যে ওরা আর কিছু বলার মুখ থাকলো না। কুহু গ্রিল ধরে আর একটু ডান পাশে সরে এলো। লাইটের আবছা আলো পড়ল তার উপর। গেটে টাকা নিয়ে মুলামুলি চলছে, কেউ কারো চেয়ে কম যাচ্ছে না। কুহু আগ্রহ চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদ কি করে না করে এসব দেখাই তার মূল লক্ষ্য। হঠাৎ শাহাদ মুখ তুলে সরাসরি তাকালো কুহুর দিকে। শাহাদের চোখের চোখাচোখি হতেই কুহু চমকে গেল। বারান্দা থেকে তাড়াতাড়ি ঘুরে দরজার দিকে ছুটে গেল, কিন্তু আবছা অন্ধকারে দ্রুত গতিতে গিয়ে বাড়ি খেলো দেওয়ালের সাথে। দেওয়ালে দ্রুত বেগে ঘষা খেয়ে নাকের চামড়া ছিলে গেল কুহু যন্ত্রণায়। শব্দ করে পর মুহূর্তে দেওয়ালের পাশে থাকা দরজাটা দেখতে পেয়ে এক টানে খুলে ঘরের ভেতরে চলে গেল। শাহাদ উপরের বারান্দায় তাকিয়ে কুহুকে লাল বেনারসি পরে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। পরক্ষণে কুহুর দেওয়ালে আঘাত পাওয়া দেখে আচমকা বলে চিৎকার করে উঠল। বরপক্ষ কনেপক্ষ দুপক্ষের বাকবিতণ্ডতা থেমে গেল শাহাদের চিৎকারে। শাহাদ তার অবাক দুটো চোখ নামিয়ে আনলো নিচের দিকে, দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহাত প্রশ্ন করলো, কি শালা, কি সমস্যা? শাহাদ নিজেকে কিছুটা সামলে জিয়াদকে বলল, কত দিতে হবে বলো, দিয়ে দিচ্ছে। জিয়াদ দু হাতের আঙ্গুল সামনে ধরে বলল, 25 ছাড়া যেতে দিচ্ছি না। শাহাদ তমালকে ইশারা করলো। তমাল একটা টাকার বান্ডিল জিহাদের হাতে দিয়ে বলল, 30 আছে। কনেপক্ষ সবাই আনন্দে উল্লাস করে উঠল। রাফা শাহাদের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া আমরা হেরে গেলাম। শাহাদ প্রতি উত্তরে রাফার কাঁধে হাত দিয়ে শান্ত হতে ইশারা করলো। কনেপক্ষ টাকা পেয়ে কাঁচি দিল শাহাদকে। শাহাদ কাঁচি দিয়ে ফিতা কেটে ঘরে ঢুকলো। দুপাশ থেকে ফুল ছিটানো হলো বরযাত্রীর উপর। কুহু নাকে হাত দিয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে শিরিনা বেগম সহ বেশ কয়েকজন। তনয়া কুহুর পাশে দাঁড়িয়ে আছে। শিরিনা বেগম আদেশে বললেন, নাক থেকে হাত সরা। কুহু হাত সরালো। শিরিনা বেগম ভালো করে দেখলেন নাকের মাঝখান থেকে ডগা পর্যন্ত চামড়া উঠে গেছে, হালকা রক্ত জমাট বেঁধে আছে। কুহুর ফুপু এগিয়ে এসে বললেন, একটু পর বিয়ে, বরযাত্রী এসে গেছে, এখন মেয়েকে এই অবস্থায় তাদের সামনে কিভাবে নিয়ে যাবে? শিরিনা বেগম রেগে বললেন, একটা দিন স্থির হয়ে থাকতে পারিস না? বউ সেজে বারান্দায় গিয়েছিলি বরযাত্রী দেখতে, নিজের নাক তো ফাটিয়েছিস, এখন আরো কিছু করে আমাদেরও নাকটা কেটে ফেল। কুহুর খালা বলল, আপা থাম, এখন আর এসব বলে কি হবে? এইভাবে থাকলে খারাপ দেখা যাবে। এর চেয়ে ক্ষতটা মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেই। শিরিনা বেগম হতাশ হয়ে বললেন, যা খুশি তা কর, আমার আর ভালো লাগে না। শিরিনা বেগম বেরিয়ে গেলেন। কুহুর খালা নাকের চামড়া উঠে যাওয়া জায়গায় স্যাভলন দিয়ে মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে চলে গেলেন। তনয়া কুহুকে বলল, ব্যান্ডেজটা না করলে তোর নাকটা কিসের মতো লাগতো জানিস? কুহু নাকের ব্যান্ডেজে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কিসের মতো? তনয়া ভাবুক কণ্ঠে বলল, একটা পাখি আছে নাম বুলবুলি, ওইটার পিছনটা লাল, ওই পাখির লাল পাছার মতো লাগতো। বলেই তনয়া ঘর কাঁপিয়ে হাসলো। কুহুর মন চাইলো তনয়ার উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এই ভারী শ্বাস নিয়ে সম্ভব না, তাই সে আগুন চোখে তাকিয়ে রইল। বিয়ে পড়ানোর জন্য কুহুকে নিচে নামানো হলো, বসানো হলো গেস্ট রুমে। বিয়ে পড়িয়ে তারপর স্টেজে শাহাদের পাশে বসানো হলো। গেস্ট রুমে বসানোর পর বরপক্ষের মহিলারা আসলো কুহুকে দেখতে। প্রথমে কুহুর রূপের প্রশংসা করলো, তারপর কুহুর নাকের ব্যান্ডেজ নিয়ে কথা তুললো। কুহুর ফুপু আর খালারা মিলে ইনিয়ে বিনিয়ে ব্যান্ডেজের কারণ জানালো, কিভাবে বিয়ে বাড়ির একটা পাজি ছেলে বল মেরে কুহুর নাক ফাটিয়ে দিয়েছে।
সবিস্তারে বর্ণনা করলো। ঘটনা শুনে মহিলারা সবাই সমবেদনা জানালো। কেউ কেউ কুহুকে জিজ্ঞেস করলো ব্যথা কমেছে কিনা। কেউ আবার বিয়ের দিন সাহাদ কুহু দুজনে একসাথে আহত হওয়ার কারণে দুঃখ প্রকাশ করলো। যথাসময় বিয়ে পড়ানো হলো। প্রথমে কুহুর সম্মতি নিয়ে তারপর সাহাদের সম্মতি নেওয়া হলো। দুজনের আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলার মাধ্যমে বিয়ে হলো। অপর পক্ষের মুরব্বীরা দু হাত তুলে দোয়া করলেন দুজনের জন্য। আশফাক খান আর মোয়াজ্জেম হোসেন নতুন সম্পর্কের সৃষ্টিতে খুশিতে কোলাকুলি করলেন। মোয়াজ্জেম হোসেন আশফাক খানের দু হাত আঁকড়ে ধরা গলায় বললেন, আজ থেকে মেয়েটা আমার পর হয়ে গেল। তোর ভরসায় মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিলাম। আশফাক খান বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, তোর মেয়ের কোনো অযত্ন হবে না। আমার ছেলে তোর মেয়েকে রানী করে রাখবে, সেই বিশ্বাস আমার ছেলের উপর আছে। বিয়েতে মুরব্বীদের কাজ শেষ। এইবার ছেলেমেয়েরা সবাই মিলে কুহুকে এনে বসালো সাহাদের পাশে। সাহাদ একবার আর চোখে তাকালো কুহুর দিকে, কিন্তু কুহুর মুখ দেখতে পেল না। কুহুর মুখের সামনে লম্বা ঘোমটা টানা। তনায়া কুহুর পাশে বসে বলল, দুলা ভাই, বইয়ের মুখ দেখতে হলে কিছু টাকা পয়সা লস করতে হবে যে। রাফা রেগে বলল, আমার ভাই বিয়ে করা বউকে টাকা দিয়ে দেখবে কেন? জিয়াদ গলা উঁচিয়ে বলল, ম্যাম এই কেন উত্তর আপনি আপনার বিয়ের দিন পাবেন, এখন চুপ থাকেন। রাফা গর্জে উঠতে চাইলো, কিন্তু সাহাদ তাড়াতাড়ি বলল, ওকে ফাইন, তোমাদের ডিমান্ড বলো, দিয়ে দিচ্ছে। জিয়াদ তাদের ডিমান্ড বলল। সাহাদ তমালকে বলল দিয়ে দিতে। তমাল দিয়ে দিল। আবারও কোনে পক্ষ হই হুল্লোড় করে উঠল। রাগে ফুঁসতে থাকা রাফাকে রাহাত কানে কানে বলল, রাগ করো না শালিকা, জিতেছি কিন্তু আমরাই। ঢাকঢোল বাজিয়ে সারা জীবনের জন্য এদের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। রাফা চোখ ঘুরিয়ে ভাবল, আসলেই তো, আসল জিনিস তো বর পক্ষের সাথেই করেই নিয়ে যাচ্ছে। রাহাত তমালকে বলল। তমাল কুহুর ঘোমটা তুলে একটা আয়না এনে কুহুর মুখের সামনে ধরল। সাহাদকে ইশারা করলো আয়নায় মুখ দেখতে। আয়নায় মুখ দেখার জন্য সাহাদকে কুহুর কাছাকাছি আসতে হলো। কুহুর কাছাকাছি আসতেই আয়নায় চোখ পড়ল। কুহুর লাঙ্গা লাল টকটকে মুখটা দেখতে পেল, সাথে দেখতে পেল নাকের উপর থাকা ব্যান্ডেজটাও। পাশ থেকে জিজ্ঞেস করলো, দুলা ভাই, আয়নায় কি দেখতে পেলেন? সাহাদ দুষ্টু কণ্ঠে বলল, নাক ফাটাবো। বরপক্ষ কনেপক্ষ দুপক্ষের সবাই হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে তনায়া কুহুকে জিজ্ঞেস করলো, কুহু, তুই আয়নায় কি দেখছিস? কুহু এতক্ষণ তাকায়নি আয়নায়, এবার চোখ তুলে আয়নায় তাকালো। সাহাদের হাসি হাসি মুখের শান্ত চোখের দৃষ্টিতে চোখ আটকালো। রাহাত কুহুকে শিখিয়ে দিল, কুহু তুমি বলো, কপাল ফাটা বর। কুহু প্রতিশোধ নিতে রাহাদের শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী বলল, কপাল ফাটাবর। চারিদিকে আরো হাসির রোল পড়ল। সাহাদ আয়নায় কুহুর চোখে চোখ রেখে ঠোঁট কামড়ে হাসলো। বড় মোহনীয় সেই হাসি। কুহু লাজুক হেসে চোখ নামিয়ে নিল। বিয়ের অনুষ্ঠান শেষ, এবার বিদায়ের পালা। শিরিনা বেগম আর মোয়াজ্জেম হোসেন কুহুকে ধরে নিয়ে বাইরে এগোচ্ছেন। তাদের পেছনে জিয়াদ আর বাকিরা। জিয়াদের এতক্ষণে এত আনন্দ হঠাৎ করেই থেমে গেছে। চারিদিকে এত রোশনাই আলোসজ্জা যেন তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। কুহু যতই গেটের দিকে এগোচ্ছে ততই যেন তার ভিতরটা ফাঁকা লাগছে। মাটিতে গড়ানো কুহুর অন্যটা তুলে হাতে নিল। হাতে নিয়ে কুহুর হাঁটার সাথে তাল মিলালো। গেটের সামনে গাড়ির কাছে সাহাদ দাঁড়িয়ে আছে। অন্যান্য বরযাত্রীরা অনেকেই রওনা দিয়ে দিয়েছে। শিরিনা বেগম যতই কুহুকে নিয়ে সামনে আগাচ্ছেন ততই যেন তার বুক ভেঙে আসছেন। মোয়াজ্জেম সাহেব আগে থেকেই ওনাকে কান্নাকাটি করতে বারণ করেছেন, তবুও তিনি আদরের মেয়েকে সারা জীবনের জন্য স্বামী বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় কান্না ধরে রাখতে পারলেন না। আস্তে আস্তে সবাই গেটের বাইরে সাহাদের গাড়ির সামনে এসে থামলো। সাহাদ গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। মোয়াজ্জেম হোসেন কুহুর ধরে রাখা হাতটা বাড়িয়ে দিলেন সাহাদের দিকে। তার চোখ ভিজে গেছে। কুহু নিঃশব্দে ফুপিয়ে উঠল, কেঁপে উঠল তার শরীর। মেয়েকে কান্না করতে দেখে শিরিনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কুহুকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কুহু জড়িয়ে ধরল মাকে। মা বোনকে কাঁদতে দেখে জিয়াদও কেঁদে দিল। মা আর বোনকে জড়িয়ে ধরল। মোয়াজ্জেম সাহেব রুমাল বের করে চোখ মুছলেন। আশফাক খান কাঁধে হাত দিয়ে বন্ধুকে সান্ত্বনা দিলেন। শিরিনা বেগম মেয়েকে ছেড়ে চোখ মুছলেন। কুহু জিহাদের দিকে তাকিয়ে বলল, আর তোর পড়াশোনায় বিরক্ত করব না।
জিহাদের বুকটা হু হু করে উঠল, শব্দ করে কেঁদে উঠল। আপু তুমি যেও না, আমার পরে বিরক্ত করলেও আমি কিছু বলবো না। আমি সারাদিন তোমার সাথে গল্প করব। কুহু মুখ চেপে ধরল। সাহাত কি করবে কিছু বুঝলো না। সবার কান্নাকাটির মাঝে নিজেকে খুব অসহায় মনে হলো। কুহুর পরিবারের কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। মোয়াজ্জেম সাহেব চোখ মুছে শিরিনা বেগমকে ইশারা দিয়ে মেয়েকে শান্ত করতে বললেন। শিরিনা বেগম কুহুর চোখ মুছে দিলেন। আঁকড়ে ধরে শাহাদের কাছে নিয়ে গেলেন। মোয়াজ্জেম সাহেব কুহুর হাত আঁকড়ে ধরে শাহাদের কাছে নিয়ে গেলেন। মোয়াজ্জেম সাহেব কুহুর ডান হাতটা বাড়িয়ে দিল শাহাদের দিকে। শাহাদ হাত বাড়িয়ে কুহুর হাতটা ধরল। মোয়াজ্জেম সাহেব শাহাদের হাত চেপে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো, ভুল ত্রুটি মাফ করে দিয়ে শিখিয়ে পড়িয়ে নিও। খুব আদরে বড় করেছি, ওকে কষ্ট দিও না। শাহাদ মোয়াজ্জেম সাহেবের হাত স্পর্শ করে বলল, কুহু আজ থেকে আমার দায়িত্ব, ওর সবকিছুর দায়ভার আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। মোয়াজ্জেম সাহেব কুহুকে এগিয়ে দিলেন শাহাদের দিকে। শাহাদ আলতো করে টেনে নিল কুহুকে নিজের দিকে। গাড়ির দরজা খুলে কুহুকে বসাতে ইশারা করলো। কুহু পেছন ফিরে তার মা বাবা আর ভাইকে দেখলো, তারপর উঠে বসলো গাড়িতে। শাহাদ গাড়ির দরজা লাগিয়ে দিয়ে মোয়াজ্জেম সাহেবের দিকে তাকালো। মোয়াজ্জেম সাহেব শাহাদের কাঁধ চাপড়ে বিদায় জানালেন। শাহাদ এবার শিরিনা বেগমের কাছে এলো। শিরিনা বেগম চোখের পানি মুছে শাহাদের মাথায় হাত বুলিয়ে বললেন,